experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। জুরাও লাফ দিয়ে সোফায় উঠে জেনোভিয়ার গা ঘেঁষে বসল। সাবিনার সাথে ফোনে কথা হলো প্রায় 40 মিনিটের মতো। একটা বিষয়ও সে বলতে ভুলল না। রোমেরোর কথা, তারাশের কথা, ভেরার কথা সব জানালো সাবিনাকে। কখনো বিস্ময়, কখনো মিষ্টতা, কখনো দুঃখ প্রকাশ পেল তার কণ্ঠে। কথা তখনও শেষ হয়নি। দরজায় হঠাৎ কারো হস্ত আঘাত শুনতে পেল জেনোভিয়া। সে পরে আবার কল ব্যাক করবে বলে লাইন কেটে দিল। দরজা খোলা মাত্রই আগন্তুক ঢুকে পড়ল ঘরের ভিতর। জেনোভিয়া দেখারও সুযোগ পেল না আগন্তুককে। আগন্তুককে দেখতে পিছনে তাকালো সে। রোমেরো ততক্ষণে সোফায় বসে পড়েছে। তোমার এরকম আচরণ আমি পছন্দ করি না। খানিক বিরক্ত গলায় বলল জেনোভিয়া। তুমি কি বন্ধ করতে পারো না তোমার এরকম আচরণ? রোমেরো হাস্য মুখে বলল, কিন্তু আমার ভালো লাগে তোমার সাথে এরকম আচরণ করতে। তুমি আমার ঘরের মানুষ। ঘরের মানুষের সাথে যে আচরণ করব, বাইরের মানুষের সাথে কি তা করা যাবে? বাইরের মানুষকে আর সহ্য করবে যেমন তুমি সহ্য করছো? তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমার কোনো ঘরের মানুষ নই। রোমেরো দুর্বোধ্য হেসে বলল, ঠিক তাই, তুমি আমার ঘরের মানুষ নও, তুমি আমার মানুষ। জেনোভিয়া অসহায় চোখে কিছু সময় চেয়ে রইল। সে বুঝতে পারছে রোমেরোর ব্যাপারটা। রোমেরোর দিকে এগিয়ে এসে বলল, দেখো, তারাসের সাথে সবকিছু ঠিক আছে আমার। আমি ওকে ভীষণ ভালোবাসি। আমি একটা মুহূর্ত ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। সেটা তোমার ব্যাপার, এটা আমার সাথে সম্পর্কযুক্ত নয়। অত্যন্ত সহজ গলায় বলল রোমেরো। আর জেনোভিয়া অবাক হয়ে চেয়ে রইল ওর দিকে। চায়ের কাপে চোখ পড়ল রোমেরোর। এটা কি আমার জন্য? চায়ের কাপ উদ্দেশ্য করে বলল জেনোভিয়াকে। না, এটা আমার পান করা। রোমেরো হাসল। তাহলে তো এটা অবশ্যই আমার। বলেই চায়ের কাপটা হাতে তুলে নিল। আবারও একবার তাকালো জেনোভিয়ার দিকে। অধর কোণে অদ্ভুত হাসি ঝরে ওর। চুমুক দিল চায়ের কাপে। চোখ মুখ খিচে ধরল সাথে সাথে। তারপর চোখ মেলে বলল, এত চিনি দেয় কেউ চায়? জেনোভিয়া হতভম্ব হয়ে গেল। রোমেরো এই এঁটো পাত্রের চা খেলো কেন? আর এত চিনি মানে? চিনি তো ঠিকঠাকই ছিল, বরং সে স্বাভাবিকের চেয়ে চিনি আরো কিছুটা কম খায়। তাহলে রোমেরো বলছে কি? চায়ে সঠিক পরিমাণ চিনি আছে, বলল জেনোভিয়া। তাই? রোমেরো যেন ভারী অবাক হলো। তাহলে এমন এমন কেন মনে হচ্ছে যে তুমি পুরো চিনির প্যাকেটেই এই 1 কাপ চায় ব্যবহার করেছো? রোমেরো কয়েক সেকেন্ড অবুঝ বালকের মতো মুখ করে রইল। তারপর সহসা বলল, হয়তো তোমার ঠোঁট চিনির প্যাকেটের চেয়ে বেশি মিষ্টি। বলতে বলতে ওর ঠোঁটে মিষ্টি হাসি ঝুলে পড়ল। অন্যদিকে জেনোভিয়ার ভিতরে রাগ, বিরক্তির মিশ্রণ ঘটে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। আর এক মুহূর্ত সে সহ্য করতে পারছে না রোমেরোর উপস্থিতি। বলে উঠল, তুমি চলে যাও। রোমেরো সোফা ছেড়ে উঠল না, তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। তারপর হঠাৎ এত দ্রুত গতিতে জেনোভিয়ার সামনে এসে দাঁড়ালো যে জেনোভিয়ার হৃৎপিণ্ড আঁতকে উঠল। সে জেনোভিয়ার চোখে পলকহীন অনমনীয় চোখ চেয়ে থেকে বলল, তোমাকে যতটা সহজ মনে হয় তুমি আসলে ততটাই কঠিন। জেনোভিয়া নির্বাক বিস্ময়া বিশিষ্ট চোখে চেয়ে আছে। এই ছেলেটা অদ্ভুত, ভাবল জেনোভিয়া। এত অদ্ভুত যে এই অদ্ভুত বিষয়টাকে নিয়ে ভাবাও যায় না। ছেলেটা কি বলতে কি বলে, কি করতে কি করে, কি ভাবতে কি ভাবে বুঝে ওঠা যায় না। রোমেরো চলে যেতে নিয়েও দরজার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল আবার। কণ্ঠটা আগের তুলনায় ছোট করে বলল, ও, যা বলতে এসেছিলাম সেটাতে বলা হয়নি। শুনেছি ভেড়া নামের একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা তো সেই মেয়েটা, যে মেয়েটা তোমাকে চর মারতে চেয়েছিল, তাই না? জেনোভিয়ার ভিতরকার পরিস্থিতি রূপ পরিবর্তন করলো। তার মস্তিষ্ক জুড়ে আবারও ভেসে উঠল ভেড়ার মৃত্যুর ঘটনা। রোমেরো ভেড়ার মৃত্যুর ব্যাপারে কি বলতে চায়? কিছু প্রশ্ন, কিছু কৌতূহল, কিছু বিস্ময় উকি দিল জেনোভিয়ার হৃদগগনে। পুলিশ বলছে এটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট। রোমেরোর কণ্ঠ শোনা গেল ফের। বলছে একটা ট্রাক ভেড়ার গাড়িকে ধাক্কা মেরেছে, আর এখন সেই ট্রাকটি নিখোঁজ। পুলিশ ভাবছে ভয় পেয়ে ট্রাকের ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে গেছে। ধাক্কাটা নাকি ইচ্ছাকৃত ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে। কিন্তু আসলে কি তাই? গাঢ় প্রশ্নবিদ্ধ কণ্ঠ রোমেরোর। বলতে গিয়ে হঠাৎ থামল রোমেরো।
আমার একদমই মনে হচ্ছে না ট্রাক চালক ভুল করে ধাক্কা মেরেছে ভেড়ার গাড়িতে। আর আমার এটা মনে হচ্ছে যে ওই ট্রাকের ড্রাইভার। জেনোভিয়ার ভিতরটা উত্তেজক হয়ে উঠেছে। অবাধ কৌতূহলের ঢেউ উথলে উঠছে তার বক্ষ তীরে। রোমেরো জেনোভিয়ার উত্তেজিত কৌতূহলী দৃষ্টি জোড়ায় তাকিয়ে মনে মনে কুটিল হাসে। তারপর শীতল গলায় বলল, ওই ট্রাকের ড্রাইভার তুমি ছিলে, তাই না জেনোভিয়া? জেনোভিয়ার কর্ণদয়ে বজ্রপাত হলো। পাথরের মতো রুক্ষ ও শীতল হয়ে এলো শরীর। হৃৎপিণ্ডে চলল একটানা আতঙ্কের লাফালাফি। রোমেরোর কথাটা বুঝে উঠতে তার সময় লাগেনি, কিন্তু ওর কথার ধারণ করতে বড্ড সময় ও শ্রম লাগছে। রোমেরো কি তাকে সন্দেহ করছে? বক্ষ সুতোয় টান পড়ে জেনোভিয়ার হাঁসফাঁস করে ওঠে সে। স্বর বেরোতে চায় না গলা দিয়ে, তবু সে শব্দগুচ্ছকে অতি কষ্টে কণ্ঠ নিঃসৃত করলো। তুমি কি তুমি কি বলার চেষ্টা করছো? ভেরার মৃত্যুটা স্বাভাবিক নয়? ওকে আমি মেরেছি? তুমিও কি এটাই ভাবছো? রোমেরো চোখের পলক ফেলে না, চেয়ে রয় কিছুকাল, অতঃপর প্রজ্ঞার কণ্ঠে বলল, মানুষ কোনো কিছু ভালো বুঝতে পারে কখন জানো? যখন ওটা সম্পর্কে সে আগে থেকে অবগত থাকে। তুমিও কি তাই? আগে থেকে সব জানতে, এর জন্য এত তাড়াতাড়ি সব বুঝে গেছো। রোমেরো সত্যি সন্দেহ করছে। জেনোভিয়া অসহনীয় যন্ত্রণায় পিষ্ট হতে লাগলো অভ্যন্তরে। সন্দেহ অত্যন্ত খারাপ জিনিস। সন্দেহ প্রকৃত অপরাধের জীবন নাশ করে, আর যে অপরাধ করেনি তাকেও ছাড় দেয় না। জেনোভিয়া বলল, তুমি আমাকে সন্দেহ করছো, কিন্তু এটা ঠিক নয়। আমার মনে হয় না আমি এই সন্দেহের তালিকায় থাকতে পারি। আমি কাউকে মেরে ফেলার কথা কিভাবে চিন্তা করতে পারি? অসম্ভব এটা। কাউকে মেরে ফেলা তো দূর, আমি কাউকে মেরে ফেলার কথা চিন্তাও করিনি কোনোদিন। এই জঘন্য কাজ আমি কখনো করতে পারি না। গত রাতে আমি তোমাকে বাইরে বের হতে দেখেছিলাম। ভেড়ার মৃত্যুর সময়ের সাথে তোমার বাইরে বের হওয়ার সময় অনেকটাই মিল। গত রাতে আমি আমার প্রেমিকের বাসায় গিয়েছিলাম, আমি ওখানেই ছিলাম। মানছি তুমি এখানে ছিলে, কিন্তু এমনও তো হতে পারে যে তুমি ভেড়ার গাড়ি ধাক্কা দেওয়ার পর তোমার প্রেমিকের বাড়িতে গিয়েছিলে। আশ্চর্য, কি সব বাজে বকছো তুমি? আমি ভেরাকে কেন মারতে যাব? সেটা তো তুমি ভালোভাবে জানো জেনোভিয়া। ভেড়া ওর প্রেমিককে জড়িয়ে তোমাকে বাজে অপবাদ দিয়েছিল, তোমাকে মারতে পর্যন্ত নিয়েছিল। তুমি অপমান, রাগ, ঘৃণায় ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েছিল ওর প্রতি। সে রাগ ঘৃণার বশে হয়তো করেছে এটা। কণ্ঠের শেষ জোরটুকুও কেড়ে নিল রোমেরো। নেতিয়ে পড়ল জেনোভিয়া, ঠিক যেমন উদ্ভিদপত্র নুয়ে পড়ে কিংবা ভেঙে যায় পরিবেশ প্রতিকূলের চাপে। রোমেরো তাকে এভাবে সন্দেহ করছে। ওই সামান্য একটুখানি ঝগড়াঝাটির জন্য সে কারো প্রাণ কেড়ে নেবে এমন পাশবিক নয় তার মন। কিছু না করা সত্ত্বেও কেন সন্দেহের তীরটা তার দিকেই ঘুরল? বৃদ্ধা বেলকা যখন মারা গিয়েছিল তখনও তার উপর সন্দেহের দৃষ্টি রাখা হয়েছিল, আর এবার ভেড়ার মৃত্যু স্বাভাবিক দুর্ঘটনায় হয়েছে। পুলিশ এটা বলার পরও তাকে কেউ সন্দেহ করছে। রোমেরোর এমনভাবে কথাগুলো বলছে, জেনোভিয়ার মনে হচ্ছে আসলেই ভেড়ার মৃত্যুটা স্বাভাবিক নয়। ওকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে, আর সেই খুনি সে। শেষ ভাবনাটায় জেনোভিয়ার অন্তঃকরণ ছলকে উঠল। কানে বাজলো আবারও রোমেরোর কণ্ঠস্বর, চিন্তা করো না, কাউকে বলবো না এটা সম্পর্কে। ভেড়ার বিষয়গুলো শুধু তোমার আর আমার মাঝে সীমাবদ্ধ থাকবে। খোলা দরজা ডিঙিয়ে চলে গেল রোমেরো। কিন্তু সে যে পরিস্থিতির সৃষ্টি করে দিয়ে গেছে জেনোভিয়ার মনে, তা সারা রাত ধরেও শেষ হলো না। না, জেনোভিয়া খুন করেনি ভেড়াকে। কিন্তু সত্যিই কি ভেড়ার মৃত্যু স্বাভাবিক দুর্ঘটনা? এমনও তো হতে পারে অন্য কেউ ভেড়াকে খুন করেছে। কিন্তু কে সে? দুশ্চিন্তায় সারা রাত নিদ্রাহীনতায় কাটলো জেনোভিয়ার। রাত যখন গভীর হলো তখনও আরও একটা স্মৃতি তাকে খুব করে জ্বালাতন করতে শুরু করলো। সে স্মৃতি নির্মম, বীভৎস, করুণ, হৃদয় চূর্ণকারী। জেনোভিয়া বারবার মায়ের ক্ষত বিক্ষত মুখটা দেখতে পেল মনস চক্ষে। দিনগুলো ভালো কাটছে এখন। তারাশের সাথে জেনোভিয়ার সম্পর্ক আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। একটু একটু করে অভিনয় ভুলতে শুরু করেছে তারাশ। অনেকদিন হয়ে গেছে বেনিমকে নিয়ে বেরি উইলোর মাঝে ভয়াবহ ভয় আর দুশ্চিন্তা বাসা বাঁধেনি, যদিও সেসব সময়ই তটস্থ থাকে বেনিমকে নিয়ে। রোমেরো জেনোভিয়াকে সন্দেহ করেছিল বটে, কিন্তু আস্তে আস্তে সে সন্দেহ এখন বিলীন হয়ে গেছে। তবে ভেড়ার মৃত্যু নিয়ে জেনোভিয়াকে কয়েকদিন খুব দুশ্চিন্তায় রেখেছিল রোমেরো। দুশ্চিন্তায় জেনোভিয়া ঠিকমতো খেতে পারেনি, ঘুমাতেও পারেনি। বিষণ্ণ সময় পার করছিল।
কয়েকদিন কেমন যেন অপরিচিত ঠেকছিল রোমেরোর আচরণ। তারপর হঠাৎ একদিন রোমেরো এসে বলেছে সে মজা করেছে ওর সাথে। সে বিশ্বাস করে ও এমন জঘন্য কাজ করতে পারে না। সেই থেকে জেনোভিয়া একটু স্বস্তি পেয়েছে। তবে ভেরার মৃত্যু সত্যি স্বাভাবিক ছিল না, পরিকল্পিত ছিল, এটা অমীমাংসিত। পুলিশ ট্রাকটা খুঁজে পায়নি, তবে পুলিশের ধারণা এটা স্বাভাবিক দুর্ঘটনা। জেনোভিয়া মাঝে মধ্যে ভাবে ভেরার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক, কিন্তু সে এটার উত্তর পায় না। তবে এটা ভেবে সে নিশ্চিত বোধ করে যে পুলিশ ভেরার মৃত্যুকে অস্বাভাবিক ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো তার উপরও সন্দেহ বস্তুটা গেঁথে যেত। যখন একজনের সন্দেহের দৃষ্টি পড়ে তখন এটা ভাইরাসের মতো আচরণ করে। একজনের থেকে এই সন্দেহটা আরো মানুষের ভিতর ছড়িয়ে পড়ে। থানার মানুষগুলো ভালোই দিন কাটাচ্ছিল। নতুন আর কোনো খুনের ঘটনা ঘটেনি, এমনকি অন্য কোনো বড় অপরাধও সংঘটিত হয়নি। সবাই এখন মেনে নিয়েছে পাভেলি খুনি, কারো মনে সন্দেহ নেই আর। কিন্তু হঠাৎ একদিন একটা কল এলো। কলার জানালো একটা মার্ডার হয়েছে। আনা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। মার্ডার কোথায় হয়েছে? কলার লোকেশন বলার পরই আনা ব্যস্ত ভঙ্গিতে দৌড়ে এসে ফেলিনকে সংবাদটা দিল। ফেলিনের সাথে তখন তারাশ উপস্থিত ছিল। স্থানের নাম শুনে চমকে উঠল সে। এটা তো জেনোভিয়ার এলাকা, ওখানে আবার কে খুন হলো? থানা থেকে কয়েকজন পুলিশ হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। পুলিশ পেট্রোল কার দুটো এগিয়ে চলল জেনোভিয়াদের এলাকার দিকে। এলাকার রাস্তায় ঢুকতেই কলারের দেখা মিলল। একটা মোটা সোটা ছেলে, বয়স 15-16 বেশি হবে না। গায়ের রং উজ্জ্বল, ওর চলার গতিতে শরীরের মাংসপেশি নড়ে ওঠে। ছেলেটা বলল, আমার সাথে আসুন। পুলিশ ছেলেটাকে অনুসরণ করলো। এলাকার আরো কিছুটা অভ্যন্তরে প্রবেশের পরে থামলো তারা। রাস্তার পাশে একটা মাঝারি আকারের কালো ব্যাগ। ছেলেটা সেদিকে আঙ্গুলি করে বলল, ওটার ভিতরে লাশ আছে। সবাই অবাক হলো। এই ব্যাগের ভিতর কিভাবে লাশ থাকতে পারে? সবাই প্রশ্নবিদ্ধ চোখে ছেলেটার দিকে তাকালো। গিয়ে চেক করুন। তারাশকে উদ্দেশ্য করে বলল ছেলেটা। তারাশ আবারও ব্যাগটার দিকে চাইলো। এটার ভিতর একটা মানুষের দেহ থাকা সম্ভব নয়। খুনি কি এবার ভিকটিমের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে টুকরো টুকরো করেছে? ব্যাগ খোলা মাত্রই কি তার ভেতর মানুষের শরীরের টুকরো অংশ দেখতে পাবে? আবারও কি এক নতুন খুনির আবির্ভাব ঘটল? তারাশ গ্লাভস পরে নিল হাতে। পায়ে পায়ে এগিয়ে এলো ব্যাগের দিকে। ব্যাগটা খোলা মাত্র একটা পাশবিক দুর্গন্ধ নাকে ধাক্কা খেলো। নাক চেপে ধরলো তারাশ। ভেতরটা দেখে চমকালো সে। আরো ভালো করে দেখতে গিয়ে দেখলো ভেতরে একটা বিড়াল, একটা রক্তাক্ত বিড়াল। তারাশ বিস্মিত চোখে নিজের ছোট দলটার দিকে তাকালো। সবাই প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে আছে। তারাশ বলল, এটা একটা বিড়াল। হতভম্ব হয়ে গেল সবাই। ছেলেটার দিকে তাকালো এক দৃষ্টিতে। তারাশের ইচ্ছা করলো ছেলেটার গালে মুষ্টিবদ্ধ শক্ত হাতের একটা ঘুষি বসিয়ে দেয়। তারা কি ভেবে এত ব্যস্ত হয়ে ছুটে এলো, অথচ এটা কিনা একটা বিড়াল। তারাশ মুখে চাপা রাগ চেপে বলল, এই ছেলে, তুমি কি আমাদের সাথে মজা করলে? মজা কেন মনে হচ্ছে? একটা মানুষের খুনই খুন, আর একটা বিড়ালের খুন খুন নয়। ভালো করে দেখুন, কেউ একজন বিড়ালকে হত্যা করেছে। তারাশ আবার তাকালো ব্যাগের ভিতর। বিড়ালটাকে কেউ একজন হত্যা করেছে, কিন্তু কেন? বোঝা যাচ্ছে অনেকবার ধারালো অস্ত্র চালানো হয়েছে বিড়ালটার গায়ে। একটা বিড়ালের সাথে কার কি শত্রুতা ছিল? প্রথমে মানুষ খুন হলো, আর এখন এই বিড়ালটা। হচ্ছে কি আসলে? বিড়ালের মালিক ওই এলাকারই একজন বয়োজ্যেষ্ঠ মহিলা ছিল। যখন সে জানতে পারলো তার প্রিয় পোষা প্রাণীটাকে কেউ হত্যা করেছে, তখন খুব কাঁদল সে। তারাশের বারংবার একটা কথা মনে হতে লাগলো, এই প্রাণীটার মৃত্যুই শেষ মৃত্যু নয়। এরপর হয়তো আরও প্রাণীর মৃত্যু ঘটবে এমন নির্মমভাবে। গিটারের সেই মিষ্টি সুর বাজছে আবারও। এই সুরে একটা জাদু আছে, শুনলে মন আনচান করে জেনোভিয়ার। আজকের সুরটা এমন মনে হচ্ছে যেন এই সুরটা তার জন্যই বাজানো হচ্ছে। আর আজকের সুরটা খুব কাছেও মনে হচ্ছে। জেনোভিয়া দরজা খুললেই এক পাল হাওয়া ছুটে এসে ছুঁয়ে দিল তাকে। সোনালি চুলগুলোয় হালকা দোল লাগলো। লাইটের আবছা আলোয় দেখতে পেল তার লনের বেঞ্চে বসে আছে রোমেরো। জেনোভিয়াকে দেখা মাত্রই গান গাইল ও। জেনোভিয়া মোহনীয়া হয়ে শুনতে লাগলো রোমেরোর চমৎকার গানের গলা। এত সুন্দর কেন এই ছেলেটার গান? জেনোভিয়া বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল
আর তাকিয়েই রইল। একসময় গিটারের সুর থেমে গেল, আর রোমেরোর গলাও। জেনোভিয়া তখনও মোহাবিষ্টের মতো চেয়ে আছে। রোমেরো বলল, এমন দৃষ্টিতে চেয়ে থেকো না, তোমার দৃষ্টি আমার হৃদয়কে আলোড়িত করছে। ঘোর কাটল জেনোভিয়ার। অপ্রস্তুত হয়ে দৃষ্টি সরিয়ে নিল। ও আর তাকালো না রোমেরোর দিকে। রোমেরো চলে গেল কিছু না বলেই। আজ জেনোভিয়ার জন্মদিন। প্রতি জন্মদিনেই জেনোভিয়া প্রতিবেশীদের জন্য কিছু খাবার তৈরি করে। এবারও করল। সাবিনা আর জেনোভিয়া দুজন মিলে তৈরি করেছে। অতঃপর তা প্রতিবেশীদের মাঝে বিতরণ করলো। রোমেরোর বাড়িতে যখন পিয়েরোগি দিতে গেল তখন রোমেরোকে বাড়িতে পেল না। রোমেরোকে দেখতে পেল বেনিমদের বাসায় এসে। বেনিম, রোমেরো আর বেরি উইলো মিলে দুরাক খেলছে। জেনোভিয়া আর সাবিনার হঠাৎ আগমন তাদের অবাক করল। বেরি উইলো খেলার আসর ভেঙে উঠে দাঁড়ালেন। ওদের দিকে এগিয়ে এসে হাস্য বদনে বললেন, কি ব্যাপার, আমি দুটো চাঁদের একই সঙ্গে আগমন ঘটলো যে আমার বাড়িতে? জেনোভিয়া প্রথমে রোমেরোকে দেখে অবাক হয়েছিল। পরে মনে পড়ল রোমেরোর এখানে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। বেনিম আর রোমেরো দুজন খুব ভালো বন্ধু। সে রোমেরোর থেকে দৃষ্টি সরিয়ে বলল, আজ আমার জন্মদিন। আমি জন্মদিনে খাবার তৈরি করে প্রতিবেশীদের মাঝে বিতরণ করে আনন্দ পাই। ও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমায়। দয়া করে ভিতরে এসো। বেরি উইলো ওদের ভিতরে আসার আমন্ত্রণ জানালো। দুজন ঘরের ভিতর প্রবেশ করলো বেরি উইলোর আমন্ত্রণে। বেরি উইলো রোমেরোর আর বেনিমের উদ্দেশ্যে বলল, আজ ভেনুবিয়ার জন্মদিন, ওকে শুভেচ্ছা জানাও ছেলেরা। ওরা দুজন একই সাথে সমস্বরে বলে উঠল। শুভ জন্মদিন জেনোভিয়া। জেনোভিয়া প্রতি উত্তরে হাসল। বেরি উইলো বললেন, ছেলেরা, তোমরা এখন বাইরে যাও। বেনিম আর রোমেরো কেউ কোনো টু শব্দ না করেই বাইরে চলে গেল। বেরি উইলো জেনোভিয়াদের বসতে বললেন, তারপর কিচেনে চলে গেলেন তিনি। সাবিনা টেবিলের উপর একটা ড্রয়িং খাতা দেখতে পেল। খাতার উপরে বেনিমের নাম লেখা, বেনিম কক্স। খাতাটা হাতে তুলে নিল সাবিনা। জেনোভিয়া বলল, কি করছো? অন্যের জিনিসে হাত দিও না। অন্যের জিনিস? শোনো, ভবিষ্যতে সে আমার প্রেমিক হবে, সুতরাং এটা আমার জন্য অন্যের জিনিস নয়। বলেই সে প্রথম পাতাটি উল্টালো। এ পাতায় কিছু বিখ্যাত লেখকদের উক্তি দেখতে পেল। পরের পাতা উল্টাবে এর আগে বেরি উইলো এসে খাতাটা ছো মেরে নিয়ে নিলেন। এমন ঘটনায় দুজনেই বাকহারা হয়ে গেল। বেরি উইলোর কপালে ঘাম জমেছে। তার মাঝে এই মুহূর্তেই আবারও জন্ম নিয়েছে ভয়। ভীত সন্ত্রস্ত মনেও তিনি হাসার চেষ্টা করলেন। আমার বেনিমের আঁকা ছবি দেখবে। বেরি উইলো খাতার পৃষ্ঠা উল্টে একটা ছবি বের করে জেনোভিয়ার পাশে বসলেন। ছবিটা ওদের দেখিয়ে বললেন, দেখো কত সুন্দর ছবি আঁকে আমার ছেলে। বলেই ছবিটার গায়ে স্নেহের পরশ বোলালেন। ওই পরশ এত গভীর যেন হৃদয়ের সমস্ত ভালোবাসার পরশের সাথে ঢেলে দিয়েছেন। জেনোভিয়া আর সাবিনা দুজনেই বোকা বনে গেছে। এটা সুন্দর ছবি? বাচ্চাদের অঙ্কনের চেয়েও বাজে দেখাচ্ছে। এটা সুন্দর ছবি হয় কিভাবে? এত বাজে চিত্রাঙ্কন এর আগে কখনো দেখেনি জেনোভিয়া। সাবিনা জেনোভিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এটা যদি সুন্দর ছবি হয় তাহলে বাজে ছবি কোনটা? বেরি উইলো খাতার পৃষ্ঠাগুলো উল্টাচ্ছেন আর গভীর মমত্ববোধে হারাচ্ছেন। নিজে দেখার ফাঁকে ফাঁকে জেনোভিয়াদেরও ছবিগুলো দেখাচ্ছেন। তবে কিছু ছবি তিনি এড়িয়ে যাচ্ছেন। ওই ছবিগুলো তো এই মেয়ে দুটোর সামনে প্রকাশ করা যাবে না। বাচ্চারা যেমন পেন্সিল টেনে কোনো কিছু আঁকার চেষ্টা করে, বেনিমের অঙ্কনগুলো সেরকম। দেখে মনে হচ্ছে ছোট্ট কোনো বাচ্চার আঁকা ছবি এগুলো। তবে বেনিম ছবির মধ্যে কি প্রকাশ করতে চেয়েছে সেটা বোঝা যাচ্ছে। কোনোটায় দেখা যাচ্ছে একটা ছোট ছেলে তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। কোনোটায় দেখা যাচ্ছে একটা ছেলে তার মায়ের কোলে শুয়ে আছে। কোনোটায় আবার বেনিমের নিজেকে তার মা বাবার সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ছবির সাথে তারিখ লেখা। এটা বর্তমান বছরেরই ড্রয়িং খাতা। মাঝে মাঝে বেরি উইলো 2-3টা পৃষ্ঠা একসাথে উল্টায়। জেনোভিয়া অথবা সাবিনা এই বিষয়টি খেয়াল করেনি। বেরি উইলো ছবিগুলো দেখার সময় শুধু ছেলের প্রশংসা করছিলেন। খাতাটা এবার রেখে দিলেন তিনি। তারপর হঠাৎ আইসক্রিমের দিকে খেয়াল করে বললেন, খাচ্ছ না কেন? গলে যাবে তো আইসক্রিম। জেনোভিয়া ও সাবিনা দুজনে আইসক্রিমে ছোট বাটি দুটো হাতে তুলে নিল। মুখ দিয়ে দেখল এই আইসক্রিমের স্বাদ অতুলনীয়।